চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি পুষ্টিবিদ নাহিদা আহমেদের কাছে। আবারও ফিরে এলাম আপু আপনার কাছে। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন, সময় কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? আছি ভালো। সদ্য মা হলাম, সময় অনেক ব্যস্ততার মধ্যে কাটছে। নিজের চেম্বারে পেশেন্টদের টেক কেয়ারের একটা বিষয় থাকে, পাশাপাশি বাচ্চা হয়েছে নতুন, প্রথম মা হয়েছে, যেহেতু সব মিলিয়ে যাচ্ছে, অনেক ব্যস্ততায় সময় পার করতে হচ্ছে। সন্তানকে সামলে আপনাকে চেম্বার করতে হচ্ছে, আবার নিজের অনেক কাজ থাকে। তো আপনার মতো অনেক মা আছেন এবং নানান বয়সের মানুষ আছেন, তাদেরও তো প্রতিদিনের ব্যস্ততা থাকে, আর রমজান মাসকে ঘিরে ব্যস্ততা আরও বেড়ে যায়। সব কিছু মিলিয়ে এই রমজানে আমাদের দর্শকদের জন্য কি টিপস থাকছে? রমজান মাসে আসলে শুধু মা না, প্রত্যেক বয়সী ছোট থেকে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চারাও রোজা থাকছে, আবার অনেকের বিভিন্ন রোগের জটিলতা, যেমন ডায়াবেটিস পেশেন্ট, কিডনি পেশেন্ট, তাদেরও স্পেশাল কেয়ারের প্রয়োজন। আমি আসলে সবসময় বলি, যখন রমজান মাস শুরু হবে আমাদের প্রস্তুতিটা কিন্তু আগে থেকেই শুরু করতে হবে। কারণ আমি যদি আগে থেকে প্রস্তুতি না শুরু করি, আমার অসুখ নিয়ন্ত্রণে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা, এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। রমজান মাসে আমাদের অনেকেরই টার্গেট থাকে ওজন কমাবো, কিন্তু ওজন কমাতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় ওজন বাড়িয়ে ফেলেন। কারণ ওই যে মুখরোচক ইফতার, সেহরিতে অনেক বেশি খাবার খাওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় ওজন যেন হচ্ছে নাগালের বাহিরেই চলে যায়। তো সব কিছু আমাকে মাথায় রাখতে হবে সবার প্রথমে, যে রমজানের শুরু থেকে আমি যদি প্রস্তুতিটা গ্রহণ না করি, মানসিকভাবে যদি ওই বিষয়টা সেট আপ না নেই যে আমি রমজান মাসে আমার টার্গেটটা কি, তাহলে আসলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে না, কোনো রোগও নিয়ন্ত্রণে থাকবে না। দেখা যাবে যে অনেক পেশেন্টই আসলে দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারপরে রোজা থাকছেন, 15 রোজার পরে তারা রোজায় থাকতে পারেন না। রোজা তো আমাদের একটা ইমোশনের জায়গা, ধর্মীয় জায়গা, পাশাপাশি ইমোশনেরও জায়গা। রোজা না থাকতে পারাটা অনেকের কাছে কিন্তু মানসিকভাবে বিভিন্ন কমপ্লিকেসি তাদের তৈরি করে। সেজন্য ডায়াবেটিস পেশেন্ট হোক, কিডনি পেশেন্ট হোক, বা যে কোনো জটিলতার পেশেন্ট হোক না কেন, অবশ্যই মাথায় রাখতে হবে রমজান মাসের আগে থেকে যদি তিনি একজন পুষ্টিবিদের কাছে গিয়ে তার একটা ডায়েটারি গাইডলাইন তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই পুরো রমজান মাস কোনো জটিলতা মুক্ত থেকে রোজা থাকা সম্ভব। সদ্য মা হওয়া অনেকেই কিন্তু রমজান মাসে রোজা রাখতে চায় এবং অনেকে প্রেগনেন্সির সময়ও রোজা থাকে। প্রেগনেন্সির রোজা থাকার বিষয়টা একটু পরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আগে জানতে চাই, সদ্য মা হয়েছেন যারা, তারা যদি রোজা থাকেন সেক্ষেত্রে তাদের ডায়েট প্ল্যানটা কেমন হবে? 6 মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ পান করবে। যাদের বাচ্চার বয়স 3 মাস বা 4 মাস, তাদের সারাদিনের যেন দুধের সাপ্লাইটা ঠিক থাকে, বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খেতে পারে, এই জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবার ওইভাবে নির্ধারণ করতে হবে। আর যে সকল বাচ্চাদের বয়স 7 মাস থেকে বা পরবর্তী যে পর্যায়গুলো, তারা তো দেখা যায় বাড়তি খাবারও গ্রহণ করে, তাদের ক্ষেত্রে বিষয়টি একটু লাইট হলেও যারা শুধুমাত্র বুকের দুধ পান করান, অর্থাৎ যাদের 6 মাস বাচ্চার বয়স বা 5 মাস বয়স, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি পর্যাপ্ত পরিমাণে যেন পানি এবং পানি সমৃদ্ধ খাবার ইফতার থেকে সেহরি পর্যন্ত থাকে। কারণ আমরা সবার প্রথমে জানি বুকের দুধের মূল উপাদান কিন্তু পানি, তার পরবর্তীতে আসে প্রোটিন জাতীয় খাবার। তো প্রোটিন জাতীয় খাবার যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, আর পানি যেন প্রচুর পরিমাণে থাকে। পানিবহুল ফলমূল, শাকসবজি থাকবে, সুপি খাবারগুলো তারা যেন প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। না হলে রমজান মাসে কিন্তু যারা বুকের দুধ পান করাচ্ছেন তাদের কনস্টিপেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি বাচ্চাকেও দুধ যদি দিতে হয়, অবশ্যই পানিবহুল খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আর অবশ্যই ভাজা পোড়া জাতীয় খাবার যেগুলো আছে আমরা ইফতারে প্রতিনিয়ত গ্রহণ করি, ওই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। হেলদি ইফতার অপশন আমাদেরকে চুজ করতে হবে, তাহলে দেখা যাবে যে বাচ্চাকে বুকে দুধও পান করাতে পারবেন, পাশাপাশি রোজাও থাকতে পারবেন। এটা তো গেল আসলে একজন মায়ের ডায়েট প্ল্যান। আবার অনেকে প্ল্যান করে থাকে যে রমজান মাসে তারা ওজন কমাবেন। আপনি বিষয়টি নিয়ে বলছিলেন, নতুন মা যারা, তারাও অনেক সময় নিজেদের ওজনের আধিক্য নিয়ে একটু হলেও টেনশনে থাকেন, তারা এই সময়টাতে ওজনও কমাতে চান। একই সাথে ওজন কমানোর একটা টেনশন থাকে, সন্তান ঠিকঠাক দুধ পাচ্ছে কিনা সেই ব্যাপারটা নিয়েও একটা চিন্তার বিষয় থাকে। এই চিন্তাগুলোকে তারা কিভাবে দূরে রেখে নিজের ডায়েটে মন দিতে পারে? ওজন কমানো খুবই পারফেক্ট একটা সময়, সেটা শুধু মা না, আমরা অনেক সময় দেখা যায় যে অনেকেই আসলে তাদের অতিরিক্ত ওজনজনিত সমস্যা থাকে, তারা চায় যে আমি ওজন কমাতে চাচ্ছি। তারা যদি রমজান মাসে একটা হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলেন, তাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে ওজন কমানোটা। যেমন আমরা কি করব, ইফতারের খাবারগুলোকে খাবো অবশ্যই, কারণ সারাদিন রোজা থেকে আমার তো শরীরে এনার্জি রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, আমাকে অবশ্যই খাবার খেতে হবে, কিন্তু হেলদি খাবার অপশনগুলো যেমন ছোলা, তারপর পেঁয়াজু, আলুর চপ, এগুলোর পরিবর্তে আমি কি করতে পারি, ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে সালাদ তৈরি করে খেতে পারি, সাথে টক দই থাকলো।
আপনি আপনার ছোলাও এনজয় করলেন কিন্তু একটু হেলদি ওয়েতে। তারপর আমি সবজিগুলোকে পাকোড়া তৈরি করে না খেয়ে অথবা ডাল দিয়ে আমি বড়া তৈরি করে ওইটা খেলেও একটা কিংবা দুইটা, অর্থাৎ ভাজা পোড়ার অপশনগুলো একটার বেশি না গ্রহণ করাই ভালো। আমি হালিমটা রাখতে পারি, হালিমও ডাল দিয়ে তৈরি করা, কিন্তু হালিমের ভেতরে তেল মশলার ব্যবহার কম থাকবে, বিফের পরিবর্তে চিকেনকে প্রাধান্য দিতে হবে। তারপরে সবজি দিয়ে আমি স্যুপ তৈরি করে খেতে পারি। এই খাবারগুলো খেলে কি হবে যে ক্যালোরির পরিমাণ অত বেশি না, কিন্তু পেটও ভরছে, ক্যালোরির চাহিদাও পূরণ হচ্ছে, বডি কিন্তু খাবারের যে চাহিদাটা তৈরি হয়েছিল সেগুলোও পূরণ হয়ে যাচ্ছে। এভাবে ইফতারটা যদি সাজান, তার পরবর্তীতে গিয়ে বলি যে আমরা রাতের খাবার, আমরা হচ্ছে তারাবির সালাদটা আদায় করে ফেলার পরে রাতের খাবার হিসাবে 1 গ্লাস দুধ রাখতে পারি, অথবা একটি সিদ্ধ ডিম রাখতে পারি, অথবা টক দই রাখতে পারি, অথবা চিরা টক দই রাখতে পারি, অথবা সবজি স্যুপ রাখতে পারি। এই অপশনগুলো কিন্তু খুব হেলদি, কিন্তু আমরা সারাদিন রোজা থাকার পরে এই অপশনগুলোকে চুজ করি না। আমরা দেখা যায় মনে করি আজকে না পরের দিন, এভাবে করতে করতে 30টা রোজাই কিন্তু চলে যায়। আর সেহরিতে যে বিষয়টি মাথায় রাখতে হবে, অনেকেই মনে করেন অনেক বেশি খাবার খেলে হয়তো সারাদিন আমার দুর্বল লাগবে না, ধারণাটি একেবারেই ভুল। সেহরিতে খাবার নির্বাচন করতে হবে হাই ফাইবার সমৃদ্ধ, অর্থাৎ যেগুলো আমার বেশিক্ষণ পেটে থাকে। আর আরেকটা যে ভুল ধারণা থাকে, সেহরিতে অনেক বেশি পানি একবারে খেয়ে ফেলতে হবে। আমরা ছোটবেলায় করতাম, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ছোটবেলায় মনে করতাম যে সেহরির আজান দিচ্ছে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত পানি খেতে হবে, আজান শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা অনেক বেশি পানি খেতাম ছোটবেলায়। এই যে আমাদের কিছুটা পাগলামি থাকে সেহরির সময়, এই বিষয়টাকে আমাদেরকে পরে অনেক অস্বস্তিতে ফেলে না? কারণ একেবারে নাক পর্যন্ত আপনি খেয়ে ফেলছেন, এরপরে তো আসলে নিজেকে ব্যালেন্স করাটাই খুব কঠিন। হ্যাঁ, আমাদের এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। আমাদের মাথায় রাখতে হবে শরীরে সারাদিনের যে পানির ঘাটতি তৈরি হয় সেটা ইফতার থেকে সেহরি পর্যন্ত পূরণ করার জন্য। শুধুমাত্র সেহরিতেই অনেক বেশি পানি খেলাম, সেটা আমাকে অস্বস্তি তৈরি করবে, অ্যাসিডিটির সমস্যা তৈরি করবে, হজমে বিপাকজনিত সমস্যা তৈরি করবে। সেজন্য অবশ্যই মাথায় রাখতে হবে সেহরিতে একবারে 2-3 গ্লাস পানি পান করে ফেলি সেটা না করে আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো ধরনের জটিলতাও তৈরি হবে না, আবার আমার বডির মেকানিজম কিন্তু ঠিক থাকবে। তো এই টিপসগুলো যদি কেউ মেনে চলেন, তাহলে রোজার মাসে কিন্তু তিনি খুব সহজেই ওজন কমিয়ে ফেলতে পারবেন, তার টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন। আমরা তো খুব সহজ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, কেননা প্রেগন্যান্সি, পোস্ট প্রেগন্যান্সি ব্যাপারগুলো মানুষের জীবনের একটা অংশ, কিন্তু আমাদের আশেপাশে তাকালে আমরা এমন অনেককেই দেখতে পাবো তারা আসলে অনেক জটিল ব্যাধিতে আক্রান্ত, হয়তোবা তার কিডনির সমস্যা আছে, হয়তোবা তার ডায়াবেটিস আছে। তো এই সব জটিল সমস্যাগুলোর সাথে নিয়ে যারা আসলে রমজান মাসে রোজা থাকেন, তাদের আসলে কি কি বিষয় মেনে চলার আছে? তাদের সবার ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা থাকে আমাদের ডায়েটারি গাইডলাইনগুলো। ওভারঅল সবার ক্ষেত্রে যদি পরামর্শ দিতে, আমি সবার প্রথমেই বলবো যে সকল কিডনি পেশেন্ট আছেন তাদের আসলে রক্তের ক্রিয়েটিনিন লেভেল কতটুকু, বা তার আদার্স যে ইজিএফআর এর কথা আমরা বলে থাকি, বা এক কথায় যদি বলি তার বডির বর্তমান অবস্থা কেমন আছে, অবশ্যই রোজার আগে সেটা পরীক্ষা করে জেনে নিতে হবে। তারপরে তিনি রমজান মাসে, আমরা সবার কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটা কথা বলি, ডাল জাতীয় খাবার, বিচি জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য। কিন্তু রমজান মাসে ইফতারে যে খাবারগুলো থাকে, যেমন ছোলা একটা ডালের অপশন, বড়া, পাকোড়া, বেগুনি যেটাই হোক না কেন, বা হালিম, সব কিছু ডাল দিয়ে তৈরি, অবশ্যই তাদের এই অপশনগুলো এড়িয়ে চলতে হবে। তার পরিবর্তে তারা কি করতে পারেন, তারা অবশ্যই সবজি স্যুপ গ্রহণ করতে পারেন, বা পাকোড়াটা সবজি দিয়ে তৈরি করা পাকোড়া, বা চিকেন দিয়ে, মুরগির মাংস দিয়ে তৈরি করা কোনো আইটেম, এগুলো যদি তারা গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের অবশ্যই কিডনির লেভেলটা নিয়ন্ত্রণে রেখেও রোজার মাসে তারা সম্পূর্ণ রোজার মাস রোজা থাকতে পারবেন। শুধু এইটা একটা বেসিক টিপস গেল, কিন্তু তার বর্তমান শরীরের কন্ডিশন কি আছে, এই কন্ডিশনগুলো না জেনে আসলে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ওভারঅল গাইডলাইন এর থেকে বেশি দেওয়া সম্ভব না। কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তাদেরকে আমরা সবসময় বলি আপনি চেক আপের মধ্যে থাকতে হবে, সেলফ মনিটরিং যে বিষয়টা, অর্থাৎ আপনি রোজা থাকছেন, আপনার খাবার খাওয়ার আগে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া, যেটা আমরা অর্থাৎ বলি রক্তের চিনির পরিমাণ কমে যাওয়া জনিত সমস্যা দেখা দিতে পারে। তখন কি করতে হবে, তিনি আসলে দেখবেন যদি তার খারাপ লাগে সেটা নিজে নিজে চেক করার চেষ্টা করতে হবে, বাসায় গ্লুকোমিটার রাখতে হবে, এতে করে সেহরির সময় আর হচ্ছে ইফতারের পরবর্তী সময়ে অথবা বিকেলের দিকে তার রক্তের চিনির মাত্রা কতটুকু থাকছে সেটা মনিটর করে দেখতে হবে। যদি তার ব্যালেন্সে থাকে তিনি রোজাটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু যদি তার দেখা যায় অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে,
3-4 দিন পর গিয়ে দেখা যাচ্ছে রক্তের চিনির মাত্রা বেড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তার ইফতারের সময়টার কিছু আগে তার খারাপ লাগছে, বা হঠাৎ করেই যদি তার আরও বেশি খারাপ ফিল হয় বা গা কাঁপাই জাতীয় সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তার ইনসুলিনের ডোজ, যদি ইনসুলিন চলে সেটা ঠিক আছে নাকি, তার ওষুধের ডোজ যেটা চলছে সেটা ঠিক আছে নাকি, সেগুলো মনিটর করে দেখতে হবে। যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে অবশ্যই ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি যে তারাও খাদ্য তালিকায় সেহরিকে প্রাধান্য দিবে, অর্থাৎ সেহরির খাবারগুলো যেন লাল চাল, লাল আটা থেকে তৈরি করা খাবারগুলো হয়ে থাকে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি সেহরিতে খুব সহজেই হজম হয়ে যায় এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, তাহলে তার কিন্তু দেখা যাবে পেট দ্রুত ফাঁকা হয়ে যাবে না, এতে করে কিন্তু তিনি খুব সহজেই রোজা থাকতে পারবেন। আর ইফতারের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, অনেক ফলের জুস থাকে বা ডেজার্ট আইটেম হিসেবে মিষ্টি খাবারগুলো থাকে, এইগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাবে রমজান মাসেও কিন্তু তিনি খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে রোজা থাকতে পারবেন। অনেকে আছে হয়তো 5-6 বছর বয়স, তারা আসলে রোজা থাকতেছে এবং অনেকে রোজা রাখেও, এই বয়স থেকে রোজা রাখা শুরু হয়। তো একেবারে কচি কাঁচা যারা আছে তাদের ক্ষেত্রে রোজা রাখার সময় তারা কি কি খেয়াল রাখতে পারে? তারা তো আসলে টেক কেয়ার করতে পারে না, তাদের বাবা মার অনেক কিছু দেখে রাখতে হয়। রমজান মাসে আসলে বাসার সবাই রোজা থাকছে, বাচ্চার মনে প্রশ্ন জাগে আমি কেন রোজা থাকবো না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বলি রোজা থাকাকে উৎসাহিত অবশ্যই করতে হবে, যেহেতু ধর্মীয় একটা বিষয়। আর রোজা থাকার সময় যেন তার পুষ্টির কোনো চাহিদার ঘাটতি না হয়, বাবা মার অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমরা দেখে থাকি বাচ্চারা খুব বেশি রোজার মাসে যে সমস্যাটা তৈরি হয়, তারা এমনি সারাদিনে পানি খেতে চায় না, রমজান মাসে তাদের খুবই কনস্টিপেশন জাতীয় সমস্যা, যেহেতু ইফতারে অনেক ভাজা পোড়া খাচ্ছে, ইফতার থেকে সেহরি পর্যন্ত কিন্তু পানি ওইভাবে তারা পান করতে চায় না। এই বিষয়টা সবার প্রথমেই মাথায় রাখতে হবে, যেন কনস্টিপেশন জাতীয় সমস্যা তাদের তৈরি না হয়। ইফতার থেকে সেহরি পর্যন্ত তারা যেন পর্যাপ্ত পানি এবং পানি সমৃদ্ধ খাবার গ্রহণ করে। তারা যেহেতু পানি একেবারেই দেখা যায় ফ্রেশ পানি গ্রহণ করতে চায় না, তাদেরকে আমরা বলে থাকি ইফতারে তাদের জন্য অবশ্যই নিয়মিত ফ্রেশ ফলের জুস অথবা ভেজিটেবলটা একটু স্যুপ করে রান্না করে দেওয়া, এই জাতীয় অপশনগুলো রাখতে হবে। সারাদিন রোজা থেকে তার যেন শরীরের ক্যালোরির চাহিদাটা পূরণ করা সম্ভব হয়। তার দেহের জন্য বাড়ন্ত বয়সে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা বলে থাকি ক্যালসিয়াম, ভিটামিন ডি, তারপর ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই জাতীয় খাবারগুলো যেন পর্যাপ্ত থাকে, এমনকি রমজান মাসেও। রেগুলার লাইফস্টাইলে ফুড থেকে যেটা পায় সেটা কোনোভাবে আসলে সাপ্লিমেন্ট পূরণ করতে পারে না, কখনোই পারবে না। আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছিল এবং মনে হয় যে এটা আরো দীর্ঘ হলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হবে আমাদের আজকের আড্ডা থেকে। সবশেষে সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। চেষ্টা করবেন সকল ধরনের খাবার, অর্থাৎ পুষ্টির বা খাবারের যে 6টি উপাদান, সেই খাবারগুলো গ্রহণ করে নিজেকে ফিট রাখার জন্য, কারণ আমাদের দেহের জন্য 6টি পুষ্টি উপাদানই প্রয়োজন। সেজন্যই কিন্তু আমাদের সৃষ্টিকর্তা এই 6টি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, কোনোটা কম কোনোটা বেশি। আর আরেকটা বিষয় বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো খাবার ভালো লাগলে সেটা বাড়িতে তৈরি করার জন্য। প্রসেসড খাবার, প্রক্রিয়াজাতকৃত খাবার বা টেস্টিং সল্ট জাতীয় খাবার এগুলো এড়িয়ে চলার জন্য, কারণ বর্তমান গবেষণা বারবারই আমাদেরকে এই খাবারগুলো গ্রহণ করতে নিরুৎসাহিত করছে। এই সকল খাবার আমরা অতিরিক্ত গ্রহণ করি, এতে করে আমাদের ডায়াবেটিস জনিত সমস্যা, হৃদরোগজনিত সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও দিনে দিনে বেড়ে চলছে। তাই অবশ্যই হেলদি ফুড হ্যাবিট গড়ে তোলার চেষ্টা করতে হবে, হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে, আর প্রতিদিন একটা সাউন্ড স্লিপ 6 থেকে 8 ঘন্টা, আর প্রতিদিন একটু হাঁটাহাঁটি করার বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। পবিত্র আল কোরআনে আছে ক্ষমাশীল হও, ভালো কাজ করতে আদেশ করো এবং যারা লেখাপড়া শেখে না তাদের কাছ থেকে দূরে থাকো। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।